আজকে আমরা যাব হুগলি জেলার আঁটপুরে। আঁটপুর হলো সেই পবিত্র জায়গা যেখানে স্বামী বিবেকানন্দ তার ৮ গুরুভাইয়ের সঙ্গে সন্ন্যাস গ্রহণের শপথ নিয়েছিলেন। আর সেই সঙ্গে এই পর্বে দেখব দ্বারিকাচণ্ডী মন্দির আর রাজরাজেশ্বর মন্দির। তাহলে চলুন কথা না বাড়িয়ে সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। আমাদের আজকের গন্তব্য হলো হরিপাল স্টেশন, সেখান থেকে দ্বারহাট্টা, আঁটপুর হয়ে রাজবলহাট। আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে বালিহল স্টেশন। বালিহল স্টেশন থেকে নেমে নিচেই বালি স্টেশন। বালি স্টেশন থেকে তারকেশ্বর, আরামবাগ বা গোঘাটের ট্রেন ধরে হরিপাল স্টেশন। যারা হাওড়া লাইনে থাকেন তারা ডাইরেক্ট এই ট্রেনগুলি ধরে নেবেন, আর যারা নিজস্ব গাড়িতে আসবেন তারা হয় জনাই হয়ে চাপাডাঙ্গার দিকে যাবেন, নয়তো সিঙ্গুর হয়ে তারকেশ্বরের দিকে যাবেন। হরিপাল স্টেশনে ফুটব্রিজ ধরে রাস্তায় নেমেই সামনেই অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকেই সারা দিনের জন্য ফুল রিজার্ভ বেসিসে অটো ভাড়া করে নিন। প্রথমেই এসে পৌঁছলাম দ্বারহাট্টা শ্রী শ্রী দ্বারিকাচণ্ডী মাতার মন্দিরে। দ্বারিকাচণ্ডী মাতার অরিজিনাল মন্দিরটি 1126 সালে স্থাপিত হয়, আর সেটা টেরাকোটার ছিল। অত পুরনো মন্দির, তাই সময়ের সাথে সাথে সেটা জীর্ণ হয়ে যায়। তাই সর্বসাধারণের আর্থিক সহায়তায় 1413 সালে মন্দিরটা নতুনভাবে গড়ে ওঠে। দ্বারিকাচণ্ডী মাতার পুরনো মন্দিরটা মোহিনী মোহন সিংহ রায়ের পূর্বপুরুষ নির্মাণ করেছিলেন। আসলে সিংহরায় বংশ এখানকার জমিদার ছিলেন। এই মন্দিরের গায়ে তাই এই সিংহরায় পরিবারের প্রচুর স্মৃতিফলক রয়েছে। দ্বারিকাচণ্ডী মাতা আসলে চতুর্ভুজা দুর্গা মূর্তি, যা খুবই বিরল। দেবীর এক পাশে আছেন লক্ষ্মী আর গণেশ, আর একদিকে সরস্বতী আর কার্তিক, কিন্তু মহিষাসুর অনুপস্থিত। এরপরে চলে এলাম বাবুপাড়ার রাজরাজেশ্বর মন্দিরে। অপূর্ব মোহন সিংহ রায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা। মন্দিরের গায়ে অপূর্ব টেরাকোটার কাজ, যা আপনাকে মুগ্ধ করবেই। আর তার সঙ্গে মন্দিরের যে চারপাশের পরিবেশ, সেটাও আপনার খুব ভালো লাগবে। আর এই মন্দিরের গর্ভগৃহেই রয়েছে সিংহরায় বংশের কুলদেবতা শ্রী শ্রী রাজরাজেশ্বরের নিত্য পূজিত শালগ্রাম শিলা। আবার অটোতে উঠে পড়লাম আর পৌঁছে গেলাম আঁটপুরের রামকৃষ্ণ মঠে। মঠের অফিসে গিয়েই প্রথমেই কেটে নিলাম 100 টাকার বিনিময়ে দুপুরের অন্নপ্রসাদের কুপন।
মূল মঠের এরিয়াতে ঢুকেই প্রথমেই পড়ল ধুনি মণ্ডপ। আর এই ধুনি মণ্ডপের গায়ে রয়েছে সেই সন্ন্যাস গ্রহণের বর্ণনা। তাও ছোট করে সেই ঘটনাটির বর্ণনা আপনাদেরকে দিই। তখন রামকৃষ্ণদেব সবে দেহ রেখেছেন। বরানগরের মঠে তখন প্রাথমিক অবস্থা। সেই সময় বাবুরাম ঘোষ, যিনি পরে স্বামী প্রেমানন্দ নামে পরিচিত হন, তাঁর আটপুরের বাড়িতে যাবার নিমন্ত্রণ এসেছিল। সেখানে বিবেকানন্দ ও তার ৮ গুরুভাই উপস্থিত হলেন। অবশেষে এলো সেই দিন, 24শে ডিসেম্বর 1886 সাল। সন্ধ্যার অনেক পরে খোলা আকাশের নিচে ধুনি জ্বালিয়ে তাঁরা ধ্যান করলেন। ধ্যানের শেষে বিবেকানন্দ যীশুখ্রিস্টের অপূর্ব জীবন কথা এবং তার শিষ্যদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ দিয়ে গুরুর বাণী প্রচারের কথা বলছিলেন। সেই শুনতে শুনতে তার প্রভাবে সবাই উঠে দাঁড়ায় এবং অগ্নিকে সাক্ষী রেখে শপথ নেয় যে তারা সংসার ত্যাগ করবেন, সন্ন্যাস নেবেন। ধুনি মণ্ডপের পাশ দিয়ে এগিয়ে গেলাম ঘোষবাড়ির মূল অংশের দিকে। আর এই বাঁদিকের সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে দোতলায়। এই দোতলাতেই রয়েছে সারদা মা এবং বিবেকানন্দর শয়নকক্ষ। বিবেকানন্দর শয়নকক্ষ থেকে আরেকটু এগিয়ে সামনেই পড়ল সারদা মায়ের শয়নকক্ষ। আর এই সারদা মায়ের ঘরের পাশেই রয়েছে স্বামী প্রেমানন্দের মা মাতঙ্গিনী দেবীর ঘর। এই বাড়ির শেষ প্রান্তে রয়েছে লেডিস ও জেন্টস টয়লেট। মূল মঠ থেকে বেরিয়ে সোজা হাঁটা লাগালাম নরেন্দ্র সরোবরের উদ্দেশ্যে। দুপুরের অন্নপ্রসাদ যেখানে দেয়া হয়
তার পাশ দিয়েই চলে গেছে মেঠো রাস্তা। পাশেই বাঁদিকে পড়ল ঘোষবাড়ির দুর্গা মঞ্চ, যা বর্তমানে গরুর খাটাল হিসেবে ব্যবহার করা হয়। পায়ে পায়ে এগিয়ে গেলাম আরো খানিকটা পথ। এসে পড়লাম নরেন্দ্র সরোবরের সামনে। কি অপূর্ব সুন্দর শান্ত পরিবেশ। এখানেই বিবেকানন্দ বা তার অন্যান্য গুরু ভাইয়েরা এসে স্নান সারতেন। ফেরত চলে এলাম দুপুরের অন্নপ্রসাদ গ্রহণ করতে। এরপর চলে যাব আমরা ঘোষবাড়ি থেকে মিত্রবাড়ির দিকে। আটপুরের কৃষ্ণরাম মিত্রের নির্মিত রাধা গোবিন্দ মন্দির এবং রাজবলহাটের শ্বেতকালী দেখতে আপনাদের দ্বিতীয় পর্ব অবশ্যই দেখতে হবে।